একজন বাবা যিনি সারা জীবন ধরে করেছেন অন্যদের ভবিষ্যৎ, একটা প্রতিশ্রুতি যেটা ভেঙে দিয়েছিল এক সমুদ্র দূরের শহরে। আর এক রাত যখন ভালোবাসা পরিণত হলো নরকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় দোষটা কার? ভাগ্যের, ছেলের, নাকি সেই বাবার যিনি ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছিলেন এক অজানা কিছুর ভিতরে? তবে সব প্রশ্নের উত্তর এখানে নেই, কারণ কখনো কখনো মানুষ নিজের পছন্দে খুনি হয় না, পরিস্থিতি তাকে সেই পথে ঠেলে দেয়। যখন ঘাড়ে চেপে বসে অসমাপ্ত ঋণ, অপমান আর প্রতারণার বিষ, তখন একমাত্র ভালো মানুষটাই ভেঙে পড়ে এমন এক সিদ্ধান্ত নেয় যার ভার সে নিজেও সারা জীবন বইতে পারে না। এটা শুধু একটা খুনের গল্প না, এটা একজন ভদ্র মানুষের মধ্যে জন্ম নেয়া এক দানবের গল্প, যাকে সে নিজেও চিনতে পারেনি। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ প্লাবন অ্যান্ড ওয়েলকাম টু প্লাবন ওয়ার্ল্ড। বলছি 2022 সাল হিন্দি ভাষায় মুক্তি পাওয়া ড্রামা থ্রিলার মুভি ভাদের কথা। এটা শুধু কোনো মুভিই না, এটা জীবনের এমন এক অধ্যায় যেটা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র ইনি হচ্ছেন শম্ভুনাথ মিশ্রা। সারা জীবন শিক্ষকতা করে এখন রিটায়ার করেছেন। আর ইনি মিশ্রার ওয়াইফ মঞ্জু মিশ্রা। দুজনই তাদের ছোট্ট বাড়িতে বসবাস করছে। মিশ্রার একটি ছেলেও আছে, নাম দেবাকর, তবে সবাই গুড্ডু বলে ডাকে। মিশ্রা ব্যাংক থেকে এবং স্থানীয় কয়েকজনের থেকে ঋণ নিয়ে গুড্ডুকে পড়াশোনা করতে ইউএসএ পাঠিয়েছিল। গুড্ডু এখন ইউএসএতে সেটেল। মিশ্রাদের কাছে মাল্টিমিডিয়া ফোন নেই, তাই তারা প্রতি সপ্তাহে নির্দিষ্ট একটি দিন ইন্টারনেট ক্যাফেতে গিয়ে গুড্ডুর সাথে স্কাইপিতে কথা বলে। কিন্তু গুড্ডুর এটা একদমই অপছন্দ। আবার তারা যখন কল করে ইউএসএতে তখন রাত। গুড্ডু ইউএসএতে গিয়েছে 6 বছর হয়ে গেছে। সেখানে সে বিয়েও করেছে, একটি মেয়েও আছে। কিন্তু এই 6 বছরে সে একবারও বাড়িতে আসেনি। আর বাড়িতে আসার কথা বললেই টিকিটের টাকার অঙ্কের কথা শোনায়। এর উপর গুড্ডু যে মেয়েকে বিয়ে করেছে, মানে গুড্ডুর ওয়াইফ, সে বিভিন্ন কাজের বাহানায় সবসময় মিশ্রাদেরকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। তারপরও বুড়ো বুড়িটা ছেলে আর নাতনিকে একবার দেখতে এত কষ্ট করেও সপ্তাহে একদিন এখানে আসে। মিশ্রা মূলত আজ গুড্ডুর সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চেয়েছিল, কিন্তু গুড্ডুর মেয়ে কান্না করছিল দেখে গুড্ডু হুট করে কলটি কেটে দেয়। তাই মিশ্রার আর বলে ওঠা হয় না। আবার গুড্ডুর মেয়ের নাম রেখেছে এরিকা। মিশ্রার কথা এরিকা মিশ্রা এটা কোনো নাম হলো? মঞ্জুর কথা এতটা খারাপও না কিন্তু। যদিও মিশ্রা চাকরি থেকে রিটায়ার করেছে, তারপর এখনও বাড়িতে বসে বাচ্চাদেরকে পড়ায়। তার মধ্যে এই মেয়েটির নাম হচ্ছে নায়না। নায়নাকে মিশ্রা আর মঞ্জু খুবই ভালোবাসে। আবার মিশ্রা আদর করে বিল্লি বলেও ডাকে। মিশ্রা ক্রাইম ফিকশন পড়তে খুবই পছন্দ করে, তাই যখনই সুযোগ পায় মঞ্জুকেও ক্রাইম ফিকশন পড়ে শোনায়। সারা মাস তাদের এভাবেই কেটে যায়। তবে মাসের শেষ হতেই হিসাব নিকাশের পালা। প্রতি মাসের শুরুতেই মিশ্রা ব্যাংকে টাকা তুলতে যায়, তাই আজও যাওয়ার সময় মঞ্জু জানায় ঘরে আটা নেই। এই জন্য মিশ্রা আটার ব্যাগ নিয়ে বের হতেই যাচ্ছিল, তখন উপরের তলার বিট্টুর সাথে দেখা হয়। বিট্টু এখানে আন্ডারওয়্যারের ব্যবসা করে। মিশ্রা ব্যাংকে যাবে শুনে বিট্টু তাকে নামিয়ে দেওয়ার কথা বলে জোর করে তার বাইকে তুলে নেয়। তবে এটা হেল্প করা নয়, হেল্প করার নামে নিজের কাজ সারিয়ে নেয় আর কি। বিট্টুর অনেক স্বপ্ন সে ইউএসএ যাবে, তাই মিশ্রাকে বলছিল গুড্ডু ভাইয়ের সাথে কথা বলে আমার একটা ব্যবস্থা করে দিন। কথা বলতে বলতে বিট্টু একটি দোকানে গিয়ে মিশ্রাকে নামিয়ে দেয় আর বলে এখানে পাশেই আপনার ব্যাংক, হেঁটে চলে যান। সাথে কিছু প্যাকেটও ধরিয়ে দিয়ে যাওয়ার পথে এক দোকানে দিয়ে যেতে বলে। মিশ্রাও সাদামাটা স্বভাবের লোক, তাই তাকে ফাও খাটিয়ে নিচ্ছে। এরপর মিশ্রা তার পেনশন তুলতে ব্যাংকে যায়। তবে পেনশনের এগেনস্টে তার ঋণ নেওয়া আছে। ইদানিং রেটও একটু বেশি কাটছে। পাশে এক ব্যক্তি তার ছেলেকে নিয়ে ঋণের আবেদন করছিল। আর এটা দেখে মিশ্রারও মনে পড়ে 6 বছর আগে গুড্ডু যখন ইউএসএ যাবে, তখন ঋণ নেওয়ার জন্য মিশ্রা গুড্ডুকে নিয়ে ব্যাংকে এসেছিল। গুড্ডুর তখন যে পরিমাণ টাকার প্রয়োজন ছিল, ব্যাংক এত টাকা ঋণ দিতে না চাওয়ায় মিশ্রাকে বাইরে থেকেও সুদে করে টাকা নিতে হয়েছিল। তারই বোঝা তাকে আজ পর্যন্ত বয়ে বেড়াতে হচ্ছে। সিন চলে যায় রাতে। মিশ্রা বাড়ি ফেরার সময় আটার দোকান থেকে 3 কেজি আটা নিয়ে বাড়িতে চলে যায়। তবে বাজার থেকে আসার সময় মিশ্রা একটি ইঁদুর মারা কল এনেছে। কিন্তু মঞ্জু ওই কলটি দেখে বলছিল, এটা কেন এনেছ? এটা তো ইঁদুর মারা যাবে। মিশ্রার কথা মরতে দাও, এগুলো খুব দুষ্টু। কিন্তু মঞ্জুর কথা, এই ঘরে ভগবানের পূজা হয়, এই ঘরে প্রাণী হত্যা করা যাবে না, তুমি এটা বের করে ফেলো। ঠিক তখনই দরজায় কেউ নক করে। আর মিশ্রা দরজা খুলেই দেখে প্রজাপতি পাণ্ডে একটি মেয়েকে নিয়ে হাজির। মূলত বিট্টুকে ইউএস পাঠানোর জন্য প্রজাপতি পাণ্ডের থেকে বড় একটি অঙ্কের টাকা ঋণ নিয়েছিল। আর সেখানেই মিশ্রা আটকে গেছে। এই জন্য মিশ্রা প্রতিবাদও করতে পারছে না। পাণ্ডে শুধু মেয়েটিকে নিয়ে আসেনি, সাথে মদের বোতল এবং চিকেনও নিয়ে এসেছে। তবে চিকেন দেখে মিশ্রা বলছিল আমাদের ঘরে তো এগুলো রান্না হয় না। তারপরও বাধ্য হয়ে পাণ্ডেকে প্লেট আর গ্লাস দিতে হয়। মিশ্রা ভাবছিল পাণ্ডে হয়তো তার মাসিক টাকাটা নিতে এসেছে। এই জন্য মিশ্রা ঘর থেকে পাণ্ডেকে টাকাটা দেয় আর এটা বলে যেখানে 2000 টাকা কম আছে, সামনের মাসে দিয়ে দিব।
মিশ্রা ভাবছিল এরপর পান্ডে চলে যাবে, কিন্তু পান্ডে না গিয়ে ওই মেয়েটিকে নিয়ে মিশ্রাদের বেডরুমে চলে যায়। মাঞ্জু রান্নাঘর থেকে এসে দেখে পান্ডে তাদের বেডরুমে ঢুকে গেছে। দুজনই অসহায়, কিছুই বলতে পারছে না। এর কিছু সময় পর পান্ডে ওই মেয়েকে নিয়ে বেরিয়ে আসে, আর পান্ডে যাওয়ার সময় বলেও যায় এরপর থেকে পাওনা টাকাটা সময় মতো দেওয়ার চেষ্টা করবেন। পান্ডে চলে যেতেই মাঞ্জু তাদের বেডরুমে গিয়ে দেখে পুরো বিছানা এলোমেলো করে রেখেছে, ফ্লোরের মধ্যে ব্যবহৃত কন্ডম পড়ে আছে। তবে মাঞ্জুকে সরিয়ে দিয়ে মিশ্রা সব কিছু ক্লিন করে। এরপর রাতে যখন তারা ঘুমাতে যায়, মাঞ্জুর আজ পিছের কথা খুবই মনে পড়ছে, কারণ গুড্ডুর ইউএসএ যেতে 25 লক্ষ টাকার প্রয়োজন ছিল, কিন্তু মিশ্রা 10 লক্ষ টাকার বেশি ব্যবস্থা করতে পারছিল না। এই জন্য গুড্ডু বলছিল এই টাকা দিয়ে কি হবে, এটা দিয়ে তো আমার 6 মাসও যাবে না, সমস্যা কি, বাকি জীবন ওনার মতো এভাবে কাটিয়ে দিব। গুড্ডুর কথা আমি সারা জীবন কোচিং না করে নিজের চেষ্টায় এত দূর এসেছি। মিশ্রা বোঝানোর চেষ্টা করে যে আমার কাছে আর কি করার আছে, এ বাড়ি বিক্রি করে দিব। গুড্ডু বোঝায় দেখো বাবা, সবাই তো করছে, আর তুমি এত চিন্তা করছো কেন, ইউএসএ গিয়ে আমি তো সব ঋণ পরিশোধ করব। গুড্ডু ইউএসএ গিয়েছে ঠিকই, সেখানে গিয়ে সেটেল হয়েছে, সংসারও বসিয়েছে, কিন্তু এখানে যে ঋণ পরিশোধ করতে হবে কাজের ব্যস্ততায় হয়তোবা ভুলে গেছে। এই জন্যই মাঞ্জুর আজ সেদিনের কথাটা খুবই বেশি মনে পড়ছে। সিং চলে যায় পরবর্তী দিন পান্ডের পাথর ভাঙার ফ্যাক্টরিতে। তবে পান্ডে তার ফ্যাক্টরিতে গিয়ে দেখে ইন্সপেক্টর শক্তি এসে বসে আছে। মূলত মানি লন্ডারিং, মদের ব্যবসা, নারীবাজি, সুদের ব্যবসা, এই যত রকম অপকর্ম আছে পান্ডে সবকিছু করে বেড়ায়। আর এই জন্য প্রতি মাসে পুলিশকে একটা অ্যামাউন্ট দিতে হয়। শক্তি সেই টাকাটা নিতে এসেছে। তবে এখানে তাদের কথা আমরা এটাও জানতে পারি, পান্ডের দাদা নামে এক ব্যক্তির হয়ে কাজ করে। সিং চলে যায় রাতে, মাঞ্জুর হাঁটুর ব্যথা, এই জন্য মিশ্রা মাঞ্জুর পায়ে তেল মালিশ করে দিচ্ছিল। তখনই মিশ্রার আড়ালে মাঞ্জু গুড্ডুকে মিস কল দেয়, আর এরপর গুড্ডু যখন ফোন করে মাঞ্জু রিসিভ করে এমনভাবে মিশ্রাকে দেয় যেন গুড্ডুই যেন মিশ্রার সাথে কথা বলতে কল করেছে। তবে মিশ্রা ফোন নেওয়া মাত্রই গুড্ডু বলছিল মিস কল কেন দিয়েছ, কি বলবে তাড়াতাড়ি বলো। মিশ্রা তো পুরোই অবাক। গুড্ডু বলে দেখো বাবা, কাল আমি 5,000 টাকা পাঠিয়ে দিব, এখন আমার সময় নিয়ে আমি রাখছি, বলে গুড্ডু কল কেটে দেয়। মাঞ্জুও খুব আগ্রহ নিয়ে জানতে চায় ও কি বলল। মিশ্রা বলে কি বলবে আবার, তোমার ছেলে কাল 5,000 টাকা পাঠাবে, কি করব আমি এত টাকা দিয়ে। আর পরবর্তী দিন সকাল হতেই মিশ্রা এটিএমে টাকা তুলতে যায়, আর সেই এটিএমের বাইরেই পান্ডে তার মেয়েকে নিয়ে তার কারে বসেছিল। তাই মিশ্রাকে এটিএম থেকে টাকা তুলতে দেখে পান্ডে মিশ্রার পকেট থেকে পুরো টাকাটা নিয়ে নেয়। তবে মিশ্রাকে 500 টাকা ধরিয়ে দিয়ে বলে ওই দিন যে তোমার রুম ব্যবহার করেছি এটা তোমার রুমের ভাড়া, এরপর থেকে সময় মতো সব টাকা পরিশোধ করে দিবে। এরপর পান্ডে চলে যাচ্ছিল, কিন্তু পান্ডের কার স্টার্ট নিচ্ছে না। এজন্য পান্ডে মিশ্রাকে ডেকে কার ধাক্কা দিতে বলছিল, সাথে এটাও বলে তুমি যদি ধাক্কা না দাও আমার মেয়ের সামনে কিন্তু তোমাকে অপমান করব। এজন্য বাধ্য হয়ে মিশ্রা পান্ডের কার ঠেলতে শুরু করে। ঠিক তখনই শক্তিরা এদিক দিয়ে যাওয়ার সময় এটা দেখতে পেয়ে পান্ডের কারটি আটকে দেয়। তবে পান্ডে শক্তিকে বলছিল দেখুন স্যার, এটা আমাদের ঘরের ব্যাপার, শক্তির কথা ঘরের কথা হলে ঘরে বুঝতাম, যেহেতু মামলা বাইরের এখন আমাদের দেখতে হবে, তোমার সাথে তোমার বাচ্চা আছে বলে আজ ছেড়ে দিচ্ছি। এরপর শক্তি মিশ্রাকে একটি জায়গায় নামিয়ে দিয়ে বলে দেয় এরপর থেকে আপনাকে যদি জ্বালাতন করে সোজা আমার কাছে বলবেন। আর শক্তিরা চলে যেতেই মিশ্রা একটু পেস্ট্রি শপে যায়। মিশ্রা মূলত একটি কেক কিনতে চাচ্ছিল, কিন্তু কেকের অনেক দাম, মিশ্রার কাছে টাকাও আছে মাত্র 500। তাই মিশ্রা ছোট ছোট কয়েকটি কেক একত্র করে তারপর বিল্লি লিখে নিয়ে যায়, কারণ আজ নায়নার জন্মদিন। ছাদের উপর কয়েকটি বেলুন ফুলিয়ে মিশ্রার মাঞ্জু নায়নাকে নিয়ে নায়নার বার্থডে সেলিব্রেট করে। এরপর নায়না যখন চলে যাচ্ছিল মাঞ্জু বলছিল ও ওদের ঘরে জন্ম না নিয়ে আমাদের ঘরে তো জন্ম নিতে পারত। মিশ্রা বলে ঠিকই বলেছ, মেয়ে হলে হয়তো এমনটা হতো না। অন্যদিকে পান্ডেকে দেখা যায় এক ব্রোকারের সাথে কথা বলছে। ঠিক তখনই দাদা কল করে এবং পান্ডেকে বলে আজ ইন্সপেক্টর এসেছিল বাসায়, তোকে ফোনে না পেয়ে আমাকে বিভিন্ন কথা শুনিয়ে গেছে, এরপর থেকে যেন এমনটা না হয়। পান্ডেও বলে সমস্যা নেই দাদা, আমি কিছু একটা ভেবে রেখেছি, আমি সমাধান করে ফেলব। সিন চলে যায় পরবর্তী দিন। মিশ্রা ঘরে বসে নায়নাকে পড়াচ্ছিল, তখনই পান্ডে ওই ব্রোকারকে নিয়ে মিশ্রাদের বাড়ি দেখাতে আসে। তবে মিশ্রা বলছিল দেখো আমি তো আস্তে আস্তে তোমার টাকা পরিশোধ করে দিচ্ছি, পান্ডের কথা কতদিন এভাবে পরিশোধ করবে, নিজেও এখান থেকে বের হও, আমাকেও মুক্তি দাও, সবার জন্য ভালো হবে, এছাড়া আমার কাছে অন্য কোনো রাস্তা নেই। তবে কথা বলতে বলতেই পান্ডের চোখ পড়ে নায়নার উপর। মিশ্রা বিষয়টা বুঝতে পেরে নায়নাকে দ্রুত এখান থেকে চলে যেতে বলছিল। তবে নায়না যখন চলে যাচ্ছিল পান্ডে নায়নাকে ডেকে নায়নার নাম জানতে চায় আর নায়নাকে কিছু টাকা দিয়ে দেয়। নায়না ছোট মানুষ না বুঝতে পেরে টাকা নিয়ে চলেও যায়। আর এরপর পান্ডে মিশ্রাকে বলে যায় তাড়াতাড়ি বাড়িটি খালি করো। মিশ্রা এখন বুঝতে পারছে না সে কি করবে, সে কোথায় যাবে, কার সাহায্য নিবে। এজন্য মিশ্রা অনেক চিন্তাভাবনা করে পান্ডের বিরুদ্ধে কমপ্লেন করতে থানায় যায়। তবে থানায় গিয়ে দেখে পান্ডের শক্তির সাথে কথা বলছে, আর পান্ডে মিশ্রাকে দেখে বুঝতে পারে পান্ডে তার বিরুদ্ধে কমপ্লেন করতে এসেছে। এই জন্য ইন্সপেক্টর শক্তিকে বলে যায় মাস্টারজি যে কমপ্লেন দেয় ভালো করে নিয়েন। তবে পান্ডের বিষয় নিয়ে
শক্তিও খুব বিরক্ত। তাই শক্তি মিশ্রাকে বলেই দেয়, আমাদের তো আর কোনো কাজ নেই, আপনাদের এইসব ঝামেলা নিয়ে পড়ে থাকবো। ও খুব খারাপ মানুষ, যত দ্রুত সম্ভব ওর টাকা পরিশোধ করে দিন। আর পাণ্ডের বিরুদ্ধে থানায় কমপ্লেন করতে যাওয়ায় ওই রাতেই পাণ্ডে মিশ্রার বাড়িতে এসে মিশ্রাকে ইচ্ছামতো মারধর করে। মাঞ্জু তখন মন্দিরে ছিল। পাণ্ডে কিছুক্ষণ মারধর করে ড্রিঙ্ক করতে শুরু করে। তবে বেশ কিছুক্ষণ পর পাণ্ডে মিশ্রাকে বলে, আমি যখন ইচ্ছা তোমাকে বের করে দিতে পারি। তুমি কি ভেবেছ তোমার ছেলে আসবে তোমাকে বাঁচাতে? শোনো, আমি যা বলছি তোমার ভালোর জন্যই বলছি। তোমার যে ইন্টারেস্ট আছে তার থেকে আমি 1-1.5 লাখ টাকা মওকুফ করে দিব। আর বাড়ি বিক্রি করে তোমার চলার জন্য আমি তোমাকে 4 থেকে 5 লাখ টাকা দিয়েও দিব। তুমি শুধু একটা কাজ করো, তুমি নায়নাকে ডেকে নিয়ে আসো। পাণ্ডের মুখে নায়নার কথা শুনেই মিশ্রা যেন একদমই চমকে ওঠে। পাণ্ডে জোর করে মিশ্রাকে ঘর থেকে বের করে দিচ্ছিল। তবে মিশ্রা যখন বের হবে পাণ্ডে বলে, যাওয়ার আগে এক কাজ করো, আমার জন্য কিছু স্ন্যাক্স দিয়ে যাও। এই জন্য মিশ্রা রান্নাঘরে গিয়ে পাণ্ডের জন্য কিছু চানাচুর নিয়ে আসে। আর অনেক চিন্তাভাবনা করে ওই চানাচুরটি দেওয়ার সময় পাণ্ডের গলার মধ্যে একটি স্ক্রুড্রাইভার ঢুকিয়ে দেয়। কারণ মিশ্রার মাথায় রক্ত উঠে গেছে। মিশ্রা এখন কি করবে কিছু বুঝতে পারছিল না। তাই বাধ্য হয়ে মিশ্রা এই কাজটি করল। মিশ্রা ওই স্ক্রুড্রাইভার দিয়ে কুপিয়ে পাণ্ডেকে হত্যা করে। এর মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। মিশ্রা একদমই অন্ধকারে বসে আছে, কারণ মিশ্রা নিজে হতভম্ব হয়ে গেছে। তবে এর কিছুক্ষণ পর মাঞ্জু ঘরে ফিরে দেখে ঘরে কোনো আলো জ্বালানো হয়নি। তাই মাঞ্জু তাদের চার্জার লাইটটি অন করতেই পাণ্ডের ডেড বডি দেখা মাত্র একদমই চমকে ওঠে। মাঞ্জু পুরো ভয় পেয়ে যায়। তাই মিশ্রা মাঞ্জুকে তাদের বেডরুমে পাঠিয়ে দেয়। এরপর মিশ্রা ঘরের জানালা দরজা বন্ধ করে একটি কুড়ালার হ্যাকসো দিয়ে পাণ্ডের হাত পা কেটে টুকরো টুকরো করে বস্তার মধ্যে ভরে রাখে। এরপর পত্রিকা এবং বইয়ের পাতা দিয়ে ঘরের রক্তগুলো মুছে ওই বস্তার মধ্যে রেখে দেয়। এমনকি নিজের শরীরে লেগে থাকা রক্তগুলো ধুয়ে মিশ্রা ওই বস্তা দুটি নিয়ে একটি পাশে উঠে যায়। আর শহর থেকে কিছু দূর গিয়ে নির্জন একটি জঙ্গলের মাঝে নেমে পাশে থাকা একটা পুরাতন পরিত্যক্ত বাংলোর মধ্যে ওই বস্তা দুটি ফেলে আসে। যদিও মিশ্রা একদমই স্বাভাবিক আচরণ করছে, তারপরও মাঞ্জু বিষয়টা মেনে নিতে পারছে না। মাঞ্জু ওই ঘটনার জন্য মিশ্রার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। তবে মিশ্রা এখানে থেমে থাকেনি। পরবর্তী দিন রাত হতেই মিশ্রা বাড়ির সামনে বিট্টুর পার্ক করা মোটরসাইকেল থেকে পেট্রোল বের করে আবার সেই জায়গায় চলে যায়। আর ওই বস্তা দুটি বের করে বস্তায় পেট্রোল ঢেলে আগুনে জ্বালিয়ে দেয়। তবে মিশ্রা আগুন দিয়ে সেদিনের মতো চলে আসে। আর পরবর্তী দিন রাত হতেই আবারও সেখানে যায়। এতক্ষণে সব কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। তবে সেখানে কিছু হাড়ের টুকরো এখনও অবশিষ্ট আছে। আর এই টুকরোগুলোই এভিডেন্স হতে পারে। এই জন্য মিশ্রা ওই হাড়ের টুকরোগুলো তার সাথে নিয়ে আসে। মিশ্রা যে দোকান থেকে আটা কিনে সেই দোকানে যায়। দোকানদার তখন মেশিনে গম থেকে আটা বানাচ্ছিল। তখন মিশ্রা তাকে বলে, তোর কাছে 1000 টাকা ভাঙতে হবে। লোকটি জানায় হবে না। মিশ্রা বলে, একটু কষ্ট করে দেখ না আশেপাশে কারো কাছে পাস কিনা। এই জন্য লোকটি টাকা ভাঙাতে চলে যায়। আর এই সুযোগে মিশ্রা পাণ্ডের ওই অবশিষ্ট হাড়গুলো গম ভাঙানোর মেশিনে দিয়ে গুঁড়ো করে পাশে ফেলে দেয়। আর এখন সব এভিডেন্সই মিটে গেল। তবে কিছুক্ষণ পর ওই লোকটা ফিরে এসে জানা সে ভাঙতে পায়নি। এই জন্য মিশ্রা বলে, ঠিক আছে আমি কাল এসে আটা নিব। এরপর মিশ্রা বাড়িতে চলে যায়। সিন চলে যায় পরবর্তী দিন। মিশ্রা ঘরে বসে টিভি দেখছিল। ঠিক তখনই বিট্টু তার পাসপোর্ট আর ইউএসএ যাওয়ার ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম নিয়ে আসে। বিট্টু মিশ্রাকে বলছিল যে গুড্ডু ভাইয়ের সময় তো আপনি মনে হয় ফর্ম পূরণ করেছিলেন, তাই গুড্ডু ভাইয়ের সাথে কথা বলে আমার ফর্ম পূরণ করার ব্যবস্থা করে দিন। তবে বিট্টুর ইউএসএ যাওয়ার কথা শুনে আর গুড্ডুর প্রতি মিশ্রার যে রাগ, সব কিছু মিলিয়ে মিশ্রা রাগের বসে গুড্ডুর ওই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটি ছিঁড়ে ফেলে। তবে পাসপোর্ট ছেড়ার আগেই গুড্ডু চলে যাচ্ছিল। ঠিক তখনই পুলিশ আসে। প্রথমে শক্তি বিট্টুর থেকে বিট্টুর পরিচয় নেয় আর বিট্টুর কাছে জানতে চায়, তুমি পাণ্ডেকে চিনো? বিট্টু বলে, হ্যাঁ জানি, মাঝে মাঝে এখানে আসে। শক্তি জানতে চায় পরশু রাতে এসেছিল? বিট্টু বলে, আমি তো ছিলাম না, এই জন্য আমি বলতে পারি না। তাই বিট্টুকে ছেড়ে দেয়। এরপর শক্তি মিশ্রাকে বলে, পাণ্ডে 3 দিন যাবৎ নিখোঁজ, ওর ফোনও বন্ধ। ওর ফোনের লাস্ট লোকেশন ট্রেস করে জানা গেছে সব শেষ ও এখানে এসেছিল। আর আপনার কাছে তো রেগুলার আসা যাওয়া করতো। শেষ আপনার সাথে কবে দেখা হয়েছিল? মিশ্রা বলে, আমি যেদিন আপনার কাছে কমপ্লেন করতে গিয়েছিলাম ওই রাতে আমার এখানে এসেছিল। শক্তি জানতে চায় কেন এসেছিল। মিশ্রা বলে, আমি ওর সুদ সমেত সব টাকা পরিশোধ করে দিয়েছিলাম। এরপর টাকা নিয়েও চলেও গিয়েছিল। শক্তি জানতে চায় ও কি একা এসেছিল না সাথে কেউ ছিল? মিশ্রা বলে, ওই দিন একা এসেছিল, তবে অন্যান্য দিনের কথা বলে যে সাথে একটি মেয়ে নিয়ে আসতো। শক্তি মিশ্রার কাছে এটাও জানতে চায় যে আপনার সামনে ফোনে কারোর সাথে ঝগড়া করেছিল বা কারোর সাথে কোনো কথা কোনো কিছু আপনার সাথে শেয়ার করেছিল? মিশ্রা সোজা বলে দেয়, এমন আমি কিছু শুনতে পাইনি। এর মধ্যে কনস্টেবল টেবিলের উপর মনোহর কাহানিয়া একটি ম্যাগাজিন দেখে জানতে চাচ্ছিল, আপনি এটা পড়েন? আমার এটা এখনও পড়া হয়নি। তবে এরপর শক্তি মাঞ্জুকে ডাকে। মিশ্রা জানা ইদানিং ওর শরীরটা খুব খারাপ, এই জন্য শক্তিরা চলে যায়। তবে যাওয়ার সময় বলে যায়, পাণ্ডের বিষয়ে কোনো কিছু জানতে পারলে থানায় এসে অবশ্যই জানাবেন।
এদিকে মাঞ্জু ওই বিষয়টা এখনও মেনে নিতে পারছে না। আবার মাঞ্জু এখন দুঃস্বপ্ন দেখতে শুরু করেছে যে মাঞ্জু যেহেতু মিশা খুনের ব্যাপার জেনে গেছে, মিশা হয়তো মাঞ্জুকে খুন করতে পারে। তবে এগুলো সব কিছুই মাঞ্জুর দুঃস্বপ্ন মাত্র। আর মাঞ্জুর ঘুম ভাগতেই মাঞ্জু লক্ষ্য করে মিশা কলের নিচে বসে কিছু একটা করছে। আর এর পরবর্তী দিনই পাণ্ডের স্ত্রী তার মেয়েকে নিয়ে মিশার সাথে দেখা করতে আসে। পাণ্ডের স্ত্রী বলে, আমি জানি আমার স্বামী খুব খারাপ লোক ছিল। ইন্সপেক্টর বলল, সে আপনার এখানে এসেছিল। ও যেমনই ছিল আমাদের সাথে ছিল, কিন্তু আমার মেয়েটার সাথে খুব ভালো ব্যবহার করত। মেয়েটা সবসময় বাবাকে খোঁজে। অনেকদিন হয়ে গেছে আমরা তার খোঁজ পাচ্ছি না। যদি আপনারা কিছু জেনে থাকেন দয়া করে জানান। তবে মিশরা বলে, আমরা কিছুই জানি না, আপনারা আসতে পারেন। এই বলে মিশরা তাদেরকে বের করে দেয়। আর তারা যাওয়া মাত্রই মাঞ্জু কাঁদতে কাঁদতে বলছিল, আমাদের অনেক বড় পাপ হয়ে গেছে। ও যত খারাপই ছিল না কেন, ওকে হত্যা করার অধিকার আমাদের নেই। আমরা তার ওকে সাজা দিতে পারি না। আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আর মাঞ্জুর কথাগুলো অনেক চিন্তাভাবনা করে মিশরা শক্তির সাথে দেখা করতে থানায় যায়। তবে গিয়ে কনস্টেবল সীতারামের সাথে কথা বলে জানতে পারে শক্তি ভোপাল গিয়েছে। আর মাঝে মাঝে শক্তি সেখানে যায়। সীতারাম মিশরার কাছে জানতে চায়, পাণ্ডের বিষয়ে কোনো আপডেট পেয়েছেন? মিশরা বলে, না, কোনো আপডেট পাবেনও না। সীতারাম বলে, কেন? আপনি কি ওকে মেরেছেন? মিশরা বলে, হ্যাঁ, আমি মেরেছি। সীতারাম আবার বলে, কি দিয়ে মেরেছেন? চাকু দিয়ে? এরপর কি টুকরো টুকরো করে কেটেছেন? মিশরা বলে, হ্যাঁ, টুকরো টুকরো করে কেটেছি। সীতারাম বলে, এরপর নিশ্চয় জ্বালিয়ে দিয়েছেন? মিশরা এবারও হ্যাঁ বলে। মূলত মনোয়ার কাহানিয়ার এবার যে এডিশনটা বের হয়েছে, সেই এডিশনের 23 নম্বর পাতায় এভাবেই খুনের বর্ণনা দেওয়া হয়েছে। তাই সীতারাম ধরেই নেয় মিশরা যেহেতু মনোয়ার কাহানিয়ার ওই ম্যাগাজিন পড়ে, তাই ওই ম্যাগাজিনের কথাই তার সাথে শেয়ার করছে। আর সেই গল্পের মধ্যে আগুনে পুড়িয়ে ফেলার পর তার অস্থিগুলো গঙ্গায় ভাসিয়ে দেওয়ার কথা উল্লেখ আছে। কিন্তু মিশরা বলে, আমি ওর হাড়গোড় পিষে চূর্ণ করে ফেলে দিয়েছি। আর মিশরার মুখে এসব শোনার পর সীতারাম বলছিল, আপনার নিজেরই তো ম্যাগাজিন লেখা উচিত। তবে মিশরা বলছিল, দেখুন, সত্যি আমি ওকে মেরেছি। কিন্তু সীতারাম কিছুতেই বিশ্বাস করতে চাচ্ছে না। সীতারাম মনে করছে মিশরা অথবা তাকে গল্প বলছে। তাই সে অন্য একজন কনস্টেবল ডেকে মিশরাকে থানা থেকে বের করেও দেয়। আর মিশরা এখান থেকে বাড়িতে চলে যায়। মাঞ্জু মন্দির থেকে বাড়ি ফিরে দেখে মিশরা সোফায় বসে ড্রিঙ্ক করছে। মাঞ্জু কিছু না বলে চলে যাচ্ছিল। তখনই মিশরা বলে, আমি থানায় গিয়েছিলাম। আমি কোনো পাপ করেছি বলে আমি থানায় যাইনি। আমি এজন্যই গিয়েছিলাম কারণ তোমার মনে হচ্ছে আমি পাপ করেছি। এরপর মিশরা মাঞ্জুকে 2 মিনিটের জন্য পাশে বসতে বলে। আর ওই রাতে পাণ্ডে মিশরাকে যা যা বলেছিল মিশরা মাঞ্জুকে সেই কথাগুলো বলে। আর সবশেষে যখন ন্যানাকে ডাকতে বলে তখনই মাঞ্জু রেগে বলছিল, তোমার মাথা খারাপ হয়ে গেছে, তুমি সব কি বলছো? এত নিচে নেমে গেছো তুমি। মিশরা বলে, তোমার নিশ্চয় রাগ হচ্ছে, নিশ্চয় আমাকে মেরে ফেলতে ইচ্ছা করছে। আমারও এমনটাই হয়েছিল, তাই আমি ওকে মেরে ফেলেছি। তবে আমি বিশ্বাস করি আমি কোনো খুন করিনি। আমি অসুরের বধ করেছি। কে কি ভাবলো সেটা আমার দেখার বিষয় না। আমার যেটা সঠিক মনে হয়েছে আমি করেছি। আর সব কিছু জানার পর মাঞ্জু এখন বুঝতে পারছে মিশা কেন ওই কাজটি করেছে। অন্যদিকে শক্তিকে দেখা যায় ফিরে এসেছে। সীতারাম ও শক্তির সাথে কথা বলতে বলতে পাণ্ডের প্রসঙ্গ উঠলে সীতারাম মিশরার বিষয়টিও বলে যে সকালে থানায় এসে উল্টাপাল্টা বলছিল সেই নাকি ওকে খুন করে কেটে পুড়িয়ে দিয়েছে, পিষে ফেলেছে। তবে সীতারামের থেকে সব শোনার পর শক্তির একটু সন্দেহ হয়। তাই পরবর্তী দিন সকালেই মিশরাকে থানায় ডাকে। আর মিশরা সীতারামকে যে সকল কথা বলেছে, যেভাবে যেভাবে বলেছে, ঠিক সেরকম একটি স্টেটমেন্ট রেডি করে মিশরাকে সেটি সিগনেচার করতে বলছিল। কিন্তু মিশরার কথা, আমি কখন এগুলো বললাম? আমি তো এগুলো বলিনি, উনি তো আমাকে বলেছে। আমি তো সেদিন ওনাকে মনোহর কাহানি আর নতুন এডিশন দিতে এসেছিলাম। তবে তারপরও শক্তি জোরপূর্বক মিশরাকে সিগনেচার করতে বলছিল। তখন মিশরা জানতে চায়, আপনারা কি কোনো বডি পেয়েছেন, কোনো মার্ডার ওয়েপন, কোনো এভিডেন্স? কিসের ভিত্তিতে বলছেন? দেখুন, পাণ্ডে আমারও পরিচিত ছিল, তাই ওর সম্পর্কে কোনো তথ্য পেলে আমাকেও জানাবেন। এরপর মিশরা থানা থেকে যখন বের হচ্ছিল, পাণ্ডে যার হয়ে কাজ করত, মানে দাদা, সেই দাদার লোকেরা মিশরাকে কল করে দ্রুত তার বাড়িতে যেতে বলে। আর মিশরা যাওয়া মাত্রই তারা তাকে দাদার কাছে নিয়ে আসে। যদিও সবাই তাকে দাদা বলে ডাকে, তারপরও তার আসল নাম হচ্ছে রাথোর। রাথোর মিশরাকে ওই ব্রোকারকে দেখিয়ে বলে, ইনি আপনার সকল ঋণ পরিশোধ করে দিয়েছে, আপনি বাড়িটা ছেড়ে দিন। মিশরা পাণ্ডের কথা জানতে চায়। রাথোর বলে, আমাদের হয়ে কাজ করত, কয়েকদিন যাবত নিখোঁজ। মিশরা বলে, কিন্তু আমি পাণ্ডেকে তো সব সুদ সমেত পুরো টাকা পরিশোধ করে দিয়েছিলাম। রাথোর বলে, তাহলে এক কাজ করুন, আপনাকে আমি 3 দিনের সময় দিচ্ছি। আপনি 3 দিনের মধ্যে পাণ্ডেকে খুঁজে বের করে নিয়ে আসুন। যদি না পারেন 3 দিন পর বাড়ি ছেড়ে দিবেন। রাথোরও বেশি কথা বলা মানুষ নয়, তাই রাথোর আর কোনো কথাই শুনতে চাচ্ছে না। মিশরা পড়েছে এখন এক বিপদে, এখন সে কী করবে? অন্যদিকে মাঞ্জু যখন মন্দির থেকে বাড়ি ফিরছিল, শক্তি মাঞ্জুর সাথে দেখা করে এবং বলে, দেখুন, মাস্টারজি সীতারামকে তো সব সত্যিটা বলে দিয়েছে। আপনি শুধু তাকে বলুন আমাদের সাথে কোঅপারেট করতে। আজ অথবা কাল ওনাকে ধরা পড়তেই হবে, উনি ফেসে গেছে। মাঞ্জু শুধু বলে, দেখুন, 40 বছর যাবত ওই ব্যক্তির সাথে আমি সংসার করছি। ফেরেশতার মতো একটা মানুষকে আপনারা কিভাবে এই অপবাদ দিতে পারেন?
শক্তিও বুঝতে পারছে মাঞ্জুর থেকে সে কোনোরকম হেল্পই পাবে না। আর এখান থেকে বাড়ি ফিরেই দেখে মিশ্রা বসে কিছু চিন্তা করছে। মাঞ্জু জানতে চায় কি হয়েছে। এরপর মিশ্রা রাথোরের বিষয়টা খুলে বলে যে 3 দিনের সময় দিয়েছে, 10 লাখ টাকা পরিশোধ করতে না পারলে 3 দিন পর বাড়ি ছেড়ে দিতে হবে। এজন্য মাঞ্জু আর মিশ্রা ইন্টারনেট ক্যাফেতে গিয়ে গুড্ডুকে কল করে বিষয়টি জানায় যে 10 লাখ টাকার দরকার, না হলে বাড়ি ছেড়ে দিতে হবে। গুড্ডু বলে 10 লাখ টাকা? তোমরা কি মজা পেয়েছ? সবেমাত্র আমি এখানে বাড়ি নিয়েছি, এত টাকা আমি কোথায় পাবো? আর 2 দিন পর পর তোমাদের এই সমস্যা ওই সমস্যার কথা বলে টাকা চাও। তোমরা এরিকার সাথে কথা বলবে না কথা বলো। তবে এরিকাকে আনার আগেই মিশ্রা কল কেটে দেয়। আর ইন্টারনেট ক্যাফেতে তাদের যে বাকি টাকা ছিল সেই টাকাটা পরিশোধ করে তাদের অ্যাকাউন্টটি চিরদিনের মতো ক্লোজ করে দিতে বলে। কারণ গুড্ডুর জন্য তারা ঋণ নিয়েছিল। যে গুড্ডু সেই টাকা পরিশোধ করার কথা ছিল, সেই গুড্ডু আজ উল্টো কথা বলছে। যখন সেই ঋণের টাকার জন্য তাদের বাড়ি ছেড়ে দিতে হচ্ছে, তখন গুড্ডু তার নিজের সংসার নিয়ে ব্যস্ত। তাই এমন ছেলে থাকার না থাকার অর্থটাই কি? এরপর মিশ্রারা তাদের পরিচিত রিক্সা নিয়ে বাড়িতে চলে যায়। আর তারা বাড়িতে ঢোকা মাত্রই শক্তি ওই রিক্সা চালকের সাথে কথা বলে এবং জানতে পারে মিশ্রা যখনই কোথাও যায় একে সাথে নিয়ে যায়। শক্তি ওই রাতের কথাও জানতে চায় যে ওই রাতে মিশ্রা কোথাও গিয়েছিল কিনা। রিক্সা চালক বলে হ্যাঁ, ওই রাতে 2টি বস্তা নিয়ে সে বাস স্টপে গিয়েছিল। শক্তি জানতে চায় বস্তায় কী ছিল। লোকটি বলে বস্তায় কী ছিল আমি জানি না, তবে যখন আমি রিক্সা চালাচ্ছিলাম আমার মনে হচ্ছিল রিক্সায় 2 জন মানুষ বসে আছে, মানে 2 জন মানুষের যে ভর হয় তার কাছে তেমনটা অনুভূত হচ্ছিল। সে এটাও বলে আমি তাকে বাস স্টপের পাশের এটিএমের সামনে নামিয়ে দিয়েছিলাম। তবে তার কথা সত্যতা যাচাই করতে ওই এটিএমের ফুটেজও পরীক্ষা করে দেখা হয় ওই রাতে মিশ্রা সেই এটিএম থেকে টাকাও তুলেছিল। তার মানে শক্তি এটা শিওর হয়ে গেছে মিশ্রাই পাণ্ডের কিছু একটা করেছে। এই জন্য পরবর্তী দিনই শক্তি মিশ্রার সাথে দেখা করে এবং বলে দেখুন মাস্টার সাহেব, পাণ্ডেকে আপনি মেরেছেন, জ্বালিয়েছেন, কি করেছেন এই কোনো কিছু তাতে আমার কিছুই যায় আসে না। আপনি শুধু আমাকে পাণ্ডের ফোনটি দিয়ে দিন, আমি কোনোভাবে কেস ক্লোজ করে দিব। কিন্তু মিশ্রা সোজা বলে দেয় পাণ্ডের সম্পর্কে আমি কিছুই জানি না। তবে শক্তি আবার একটু রেগে গেছে। শক্তি মিশ্রাকে একটু শক্ত ভাষায় বলে আজ আমি সিভিল আসলেও কাল আপনার সাথে ইউনিফর্মে দেখা হবে। আর এই বয়সে 7 দিনের রিমান্ড কিন্তু সহ্য করতে পারবেন না, তাই ওর ফোনটা আমাকে দিয়ে দিন। কিন্তু মিশ্রাও তার কথায় অটল। এই জন্য শক্তি রাগ করে চলেই যায়। তবে শক্তি যেহেতু ফোনের কথা বলছে এই জন্য মিশ্রা বাড়ি গিয়ে পাণ্ডের ফোনটি তন্ন তন্ন করে খোঁজে, কারণ মিশ্রা তো কোনো ফোন পায়নি। তবে খুঁজতে খুঁজতে সোফার চিপার মধ্যে পাণ্ডের ফোনটি পাওয়া যায়। তবে এতদিন চার্জ না থাকায় ফোনটি বন্ধ হয়ে গেছে, তাই পাশের একটি দোকান থেকে চার্জার কিনে মিশ্রায় ফোনটি চার্জ করে। আর এখান থেকে বাড়িতে ফিরেই দেখে রাথোরের লোকজন তাদের সব কিছু নিচে ফেলে দিচ্ছে। মিশ্রা সহ্য করতে না পেরে একসময় রাথোরের গাড়ির কাঁচ ভেঙে ফেলে। আর এজন্য রাথোরের লোকজন মিশ্রাকে মারধর করে মিশ্রার মাঞ্জুকে বাড়ি থেকে বের করে দেয়। সিন চলে যায় রাতে। মিশ্রাকে হসপিটাল আনা হয়েছে। মাঞ্জু গুড্ডুকে কল করতে যাচ্ছিল, কিন্তু গুড্ডুর নম্বর পাচ্ছে না। মিশ্রা বলে পাবেও না, আমি ডিলিট করে দিয়েছি। আমি যদি মরেও যাই ওকে তুমি ডাকবে না। তবে তাদের কথার মধ্যেই শক্তি এসে পড়ে। মিশ্রা মাঞ্জুকে একটু বাইরে যেতে বলে। শক্তি তখন বলছিল আমি আপনাকে নিজেকে বাঁচাতে সুযোগ দিয়েছিলাম, এখন তো দেখেছেন। কিন্তু মিশ্রার কথা, সুযোগ আমাকে দাওনি, তুমি নিজেকে বাঁচাতে দিয়েছ। এরপর মিশ্রা পাণ্ডের ফোনটি বের করে বলে গতকালই পেয়েছি। আমি যখন স্কুলে শিক্ষকতা করতাম একদিনের বাচ্চাকে একটা থাপ্পড় দিয়েছিলাম, 5 দিন পর্যন্ত ঘুমাতে পারিনি। আর সেই আমি পাণ্ডের গলার এইখান দিয়ে স্ক্রুড্রাইভার ঠকিয়ে ওকে খুন করেছি। কিন্তু আমার কাছে একটু আফসোস মনে হয়নি। নায়নার বয়স মাত্র 12 বছর। 12 বছরের ওই বাচ্চাকে নিয়ে কেউ এমনটা কিভাবে ভাবতে পারে? তাই এমন লোকে মেরে ফেলতে আমার বিন্দু মাত্র বাঁধেনি। আমার যেটা করার আমি করে দিয়েছি, এখন আপনার যা করার আপনি করুন। এরপর শক্তি চলে যাচ্ছিল। তবে মাঞ্জু শক্তিকে বলে দেখুন, বিয়ের পর থেকে আজ পর্যন্ত একদিনের জন্য দুজন আলাদা হয়নি। তাকে যদি জেলে নিতেই হয় আমাকেও সাথে নেবেন। আর আপনার যদি আরও এভিডেন্স লাগে আমি আপনাকে দিব। এমন এভিডেন্স আমি আপনাকে দিব যা সম্পর্কে কেউই জানে না। আর এখান থেকে বাড়িতে ফিরেই শক্তি ওই ফোনে থাকা একটি ভিডিও দেখছিল। আর এখানে আমরা এটাও দেখতে পাই শক্তির এমএলএর ওয়াইফের সাথে অবৈধ সম্পর্ক ছিল। মাঝে মধ্যে তারা হোটেলে গিয়ে দেখা করত। কিন্তু এবার হোটেলে না গিয়ে এমএলএর অনুপস্থিতিতে তার বাড়িতে গিয়ে যখন তারা অপকর্মে লিপ্ত ছিল, ঠিক তখনই পাণ্ডে তাদের আপত্তিকর ভিডিও তৈরি করে নিয়ে এসেছিল। আর পাণ্ডে সেদিন থানাতে শক্তিকে ওই ভিডিও দেখেই ব্ল্যাকমেইল করছিল। আর এজন্যই শক্তি পাণ্ডেকে নয়, পাণ্ডের ফোনটি খুঁজছিল। এরপর মাঞ্জুর দেয়া তথ্য মতে শক্তি মাঞ্জুদের ওই কলের নিচ থেকে পাণ্ডেকে হত্যা করা সেই স্ক্রুড্রাইভার এবং পাণ্ডের রক্তমাখা পোশাকগুলো উদ্ধার করে। আর শক্তি রাথোরের অপকর্ম সম্পর্কে আগে থেকেই জানত। তা পাণ্ডেকে হত্যার অপরাধে পাণ্ডের বাড়ি থেকে ওই সকল কিছু উদ্ধারের নাটক সাজিয়ে রাথোরকে অ্যারেস্ট করে। এরপর মিশ্রাকে দেখা যায় কনস্টেবল সীতারামকে মনোহর কাহানিয়ার নতুন এডিশন দিতে এসেছে।
আর সেলের মধ্যে রাথোরকে দেখে মিস্টার রাথোরকেও বলে, আপনি আমার থেকে অন্যায়ভাবে সুদের পর সুদ নিয়ে গেছেন। আপনার থেকে আমি যে পরিমাণ টাকা নিয়েছিলাম আর যা পরিশোধ করেছি তাতে আপনি আমার থেকে আর 10,000 টাকা পান। এই টাকাটা এখানে দিতে পারছি না, আপনার বাড়িতে আমি পৌঁছে দিব। সাথে রাথোরকে এটাও বলে যায়, আমি পান্ডেকে খুন করে কেটে টুকরো টুকরো করে ফেলেছিলাম। আর এটা শুনে রাথোর চিৎকার করে বলছিল, ও খুন করেছে, আমি করিনি, ওকে ধরো। কিন্তু কেউই রাথোরের কথা বিশ্বাস করছে না। মিশ্রাও শক্তিকে দেখে মুচকি হেসে বেরিয়ে আসে। এরপর মিশ্রা আর মাঞ্জু তাদের এই বাড়িটি ছেড়ে দেয়। আর যাওয়ার সময় নায়নার বাড়িতে গিয়ে নায়নার বাবার হাতে তাদের বাড়ির চাবিটি দিয়ে বলে যায়, আজ থেকে এই বাড়িটি নায়নার। এই বলে তারা চিরদিনের জন্য এই শহর থেকে চলে যায়। আমি আগে আপনাদের বলেছিলাম, এটা শুধু কোনো মুভির গল্প নয়, এটা জীবনের এমন এক অধ্যায় যেটা কল্পনার চেয়েও ভয়ঙ্কর। মুভিটি দেখে কার কেমন লেগেছে সেটা আমি জানি না, তবে এই মুভিটি কিন্তু আমাদের চোখে আঙ্গুল দিয়ে বেশ কিছু বিষয় দেখিয়ে দিয়েছে। আর যাই করুন না কেন, সাধ্যের বাইরে গিয়ে ঋণ করে অন্তত সন্তানকে বিদেশ পাঠাবেন না। আমি বলছি না পাঠাবেন না, পাঠাবেন, সেটা যদি আপনার সাধ্যে থাকে। কিন্তু ঋণ করে করার আগে 10 বার ভেবে নেবেন। আর বৃদ্ধ বয়সে একজন বাবা মা সন্তানের থেকে টাকা চায় না, তাদের সান্নিধ্য চায়, তাদের ভালোবাসা চায়। আমাদের উচিত বৃদ্ধ বয়সে বাবা মার পাশে দাঁড়ানো, তাদেরকে সময় দেয়া, সুখ দুঃখ ভালোবাসা হাসি খুশি সব কিছু তাদের সাথে শেয়ার করা। তবে আপনার কি মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুল করবেন না। দেখা হবে অন্য কোনো মুভি বা সিরিজের এক্সপ্লেনেশন ভিডিওতে। ততক্ষণ সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।